আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নূরে নারিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রিয়াদ মতিন, এমডি বিএসএমএল ইনভেস্টমেন্ট লিমিটেড। আরও আছেন মোহাম্মদ সালেহ আহমেদ, সিইও আইআইবিএফসি ক্যাপিটাল লিমিটেড। আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটাতে আমরা নর্মালি পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে থাকি। আমি প্রথমে রিয়াদ মতিন আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কিন্তু যে মুভমেন্টটা দেখছিলাম শেয়ার বাজারে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত যদি দেখি, একটা মুভমেন্ট ছিল বাজারে। আমরা সবাই বাজার সংশ্লিষ্ট যারা আছি সবাই কিন্তু একটা সাংঘাতিক ভালো পুঁজি বাজারে প্রত্যাশা করছিলাম। এবং আরও যেটা হয়েছে যে আমরা মনে করছিলাম যে অনেক দিন বাজারটা সাফার করেছে, এখন বুঝি আমাদের একটা শুভধারা সূচিত হলো, বাজারটা এখান থেকে ভাইব্রেন্ট যাবে। কিন্তু আমরা খুব দুঃখজনকভাবে খেয়াল করছি আমাদের মতিঝিল পাড়ায় যদি আপনি দেখেন, পুঁজিবাজার পাড়ায় যদি আপনি দেখেন, আমাদের ম্যাক্সিমাম হাউসগুলো কিন্তু ক্রেতা শূন্য হয়ে গেছে পুঁজিবাজার। এখানে ইনভেস্টরদেরকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না আমাদের যতটা এক্সপেকটেশন ছিল। ইভেন দেন এই জানুয়ারিতেও যে পরিমাণ ইনভেস্টরের সরগরম ছিল, একটা উৎসব মুখর পরিবেশ শেয়ার বাজারে যেটা স্বাভাবিক নিয়ম ফিরে আসা শুরু করেছিল, ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন রিয়াদ মতিন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। জি, আমি আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনি কি মার্কেট নিয়ে খুব হতাশ? না, আমি জানতে চাচ্ছি আমার পাল্টা একটা প্রশ্ন যে বাজার পড়ে গেল এর জন্য কি আপনি হতাশ? আসলে হতাশ হওয়ার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আপনার। হতাশ হওয়ার কিছু নেই, এটাই হচ্ছে মার্কেটের একটা। আমি একটু বলি রিয়াদ মতিন, আমি হতাশ না হলেও কিন্তু আমাদের বিনিয়োগকারী ভাইরা কিন্তু হতাশ। বিকজ এই সাফারিংসটা আজকের না, এটা দীর্ঘ 7 বছর হলো চলছে এই সাফারিংসের বৃত্ত থেকে পুঁজিবাজারটা বেরিয়ে আসতে পারছে না কেন? না, আপনার কথাটা অবশ্যই, আমি যেহেতু এই মার্কেটের সাথে আমি রেগুলার সম্পৃক্ততা আমারও আছে, তো আমি অস্বীকার করতে পারবো না যে মার্কেটের আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। বাট আপস অ্যান্ড ডাউনস মার্কেটের এটা কিন্তু একটা স্বাভাবিক নিয়ম। আমি মনে করি যেটা যে স্বাভাবিক একটা নিয়ম। মার্কেট 3-4 মাস খুব ভালো ছিল, মার্কেট এখন মনে করেন যে ভালো থাকার পরে যেটা হয়েছে, মার্কেটে একটা সেল প্রেশার এসছে। সেল প্রেশারের পরে এখন মার্কেট একটা কারেকশন হলো, কারেকশন হওয়ার পরে মার্কেট এখন একটু জিমিয়ে আছে। এটার আবার আরেকটা কারণও আছে, সামনে একটা বাজেট আছে আমাদের বড়, এখানে এই বড় একটা প্রোগ্রাম রয়েছে বাংলাদেশের। আমাদের পুঁজি বাজারের জন্য এই বাজেটে কি থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা উৎকণ্ঠা রয়ে গেছে মানুষের মাঝে। প্লাস প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও তারা চিন্তা করছে যে এই যে বাজেটটা আছে, এই বাজেটে কি ধরনের আপনার তাদের জন্য প্রোগ্রাম সেট হচ্ছে, পরিবর্তন আসতে পারে, ট্যাক্সেশনের কি কি প্ল্যান রয়ে গেছে। যেমন আমরা মার্চেন্ট ব্যাংক থেকে আমাদের একটা প্রোগ্রাম আমরা সবসময় দাবি করে আসছি যে ইকুয়াল ট্যাক্সেশন সমস্ত ক্ষেত্রে জন্য ইকুয়ালি। আমাদের ক্ষেত্রে যেমন ট্যাক্সেশনের একটা আপনার একটু হাই ট্যাক্সেশন আমরা হয়ে থাকি, ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল ব্যাংকিং প্লাস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ক্ষেত্রেও আপনার যেমন একটা ট্যাক্সেশন রেটটা একটু কম, তো আমাদের ক্ষেত্রে এটা বেশি। এটাও আমরাও অবজার্ভ করছি যে আমরা যে প্রস্তাবটা দিয়েছি এনবিআরকে, প্লাস অর্থমন্ত্রীর কাছেও, মাননীয় অর্থমন্ত্রীর কাছেও আমরা সুপারিশ করেছি যে এটার জন্য একটা ইকুয়াল একটা সেট হয় সব জায়গাতে। তো এই জিনিসটার জন্য আমরা একটা 42%, আর অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে সেখানে 37% আর এটা 35%। না, এটার হচ্ছে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে 15%। তো এই যে গ্যাপটা, এটার একটা সামঞ্জস্যতা আমাদেরকেও যেন ওই দৃষ্টিতে দেখা হয়। আমরা আসবো বাজেট নিয়ে পরে, আর আসবো আলোচনায়। মার্কেট নিয়ে আমি আপনার কাছে একই কোয়েশ্চেনটা করতে চাচ্ছি। আমরা কিন্তু দেখেছি যে ভলিউম, আমাদের টার্নওভারটাও অনেক কমে গেছে। আপনি যদি ইন্ডেক্সও দেখেন সেটাও কিন্তু উঠতে পারছে না। এটাকে আপনি কি বলবেন? এটা কি মনস্তাত্ত্বিক জটিলতা নাকি অন্য কিছু? আমি আরও একটা কথা বলি যে মার্কেটটা দাঁড়াতে পারছে না কেন। আরেকটা হচ্ছে যে যেটা আপনাদের বিরুদ্ধে, আপনারা দুজনই আছেন মার্চেন্ট ব্যাংকের সিইও, আপনাদের কাছে আমার জানতে চাওয়া যে অনেকের অভিযোগ আছে যে আপনারাও ডে ট্রেডারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এটার পিছনে লজিকটা কি? এটা কতখানি সত্যতা, কতখানি? মার্কেট নিয়ে আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি রিয়াদ ভাইয়ের সাথে মোটামুটি একমত। আর আরেকটা যেটা রিয়াদ ভাই যেটা বলেছে যে ইনভেস্টরকে আমরা ক্রিয়েট করতে পারছি না, মানে ইনভেস্টর আসছে না, এটা গত বেশ কয়েকদিন ধরেই আমরা অবজার্ভ করছি।
মার্কেট যখন একটু ভালো ছিল আপনার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, তখন আমরা বেশ কিছু নতুন ইনভেস্টর পেয়েছি। কিন্তু আবার এই ফেব্রুয়ারি মার্চ থেকে দেখা যাচ্ছে যে ইনভেস্টর একেবারেই কমে গেছে। কমে যাওয়ার কারণটা হলো কি, তারা টাকা নিয়ে আসছে কিন্তু রিটার্ন পাচ্ছে না, উল্টা তাদের লস হয়ে যাচ্ছে। সো এই কারণে আর তারা ফান্ড যে ইনজেক্ট করার যে ব্যাপারগুলো আছে সেগুলোতে আর যাচ্ছে না। আর মার্চেন্ট ব্যাংকারদের নিয়ে যে কোশ্চেনটা করলেন যে আমি আর কথা জানি না, আমি আমারটা বুঝি যে আমি কখনোই ডে ট্রেডারের ভূমিকায় ছিলাম না। আপনি যদি আমাদের ডেটা অন্য আনুষঙ্গিক জিনিসগুলো দেখেন বা আপনাকে সুযোগ আমি যেটা বলেছি সালে, মানে জিনিসটা হয়েছে কি, আমি একটু ক্লিয়ারিফাই করি। এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু এসেছে। এবং আমি আরো বলি, আমরা বলেছি যে মানে যখন তারা সক্রিয় ছিল, মার্চেন্ট ব্যাংকগুলো সক্রিয় ছিল, আমাদের এখানে রেগুলার ট্রেডের 70 থেকে 75% কিন্তু ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরা। তখন কিন্তু আমাদের রেগুলার টার্নওভারটা 2000 করোড় টাকার উপরে উঠে গেছে। আমরা দেখেছি এটা 2200, 2300, 2400 করোড় হয়েছে। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে 500 কোটি থেকে 600-700 কোটি টাকার মধ্যে উঠানামা করছে। এটার পিছনে মানে এইটাই লজিক্যাল হচ্ছে এই কথাটা। জি, এখন আপনি বলুন। আমাদের মানে মার্চেন্ট ব্যাংকাররা বেসিক্যালি আপনি দেখেন যে কোনো সময়ে যখন মার্কেটে কোনো বাজে ইম্প্যাক্ট পড়ে বা কোনো কিছু হয়, প্রথম আঙ্গুলটা কিন্তু মার্চেন্ট ব্যাংকারদের উপরে ওঠে। আপনি আজ থেকে না, আপনি যদি গত 10 বছরেরও একটা 10 বছর আগে থেকেও যদি দেখেন, প্রথম সবসময় কিন্তু মার্চেন্ট ব্যাংকারদের ঘাড়েই জিনিসটা আছে। কিন্তু আমরা কি একমাত্র মার্কেট প্লেয়ার এই বাজারে? আপনারাও আছেন, ব্রোকাররা আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, কিন্তু আপনি যদি হিসাব নেন, কিন্তু ব্রোকাররা কিন্তু মার্চেন্ট ব্যাংকারদের চেয়ে অনেক বড়। যদি ইনস্টিটিউশনাল ব্রোকার যারা আছে তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, হ্যাঁ, তাদের সাইজ কিন্তু আমাদের চেয়ে অনেক বড়। এবং তারা মার্কেটকে কন্ট্রোলিং পাওয়ারও তাদের আছে কিছু কিছু ক্ষেত্রে। সো শুধুমাত্র মার্চেন্ট ব্যাংকারদের একার দিকে দোষ দিয়ে কখনো এটা সমাধান করতে পারবেন না। আপনাকে যদি করতে হয় সবাইকে নিয়ে বসতে হবে এবং কার কি প্রবলেম আছে, কোন দিকে কে কীভাবে এটাকে হ্যাম্পার করছে সেটার দিকেও দৃষ্টি দিলে, সবার সাথে যদি গোল টেবিলে বসে একটু আলাপ আলোচনা করা যায়, তাহলে মনে হয় রিয়েল পিকচারটা বের হয়ে আসবে। জি, ভবিষ্যতে নিশ্চয়ই গোল টেবিল হবে, আয়োজন করা উচিত। মোহাম্মদ রিয়াদ মতিন, আপনি বলতে চাচ্ছিলেন কিছু ওনার সাথে? আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, সালের কথা ঠিক আছে, বাট আমার একটু ভিউ পয়েন্টটা আর একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমাদের তো ডিফারেন্ট সেগমেন্ট আছে। একটা স্টক মার্কেটে বিনিয়োগের কিন্তু ডিফারেন্ট টাইপের সেগমেন্ট আছে। সেগমেন্টগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা বিনিয়োগ করি কখনো শর্ট টার্মের জন্য, মিড শর্ট টার্ম যেটা আছে, প্লাস লং টার্ম, এরকম সেগমেন্টেশন আমাদের রয়ে গেছে। ইটস নট দ্যাট যে আমরা সবসময় ওই ডেইলি ট্রেডিং যেটা আছে সেটাই করি। জিনিসটা হয়েছে কি, মার্কেটটা দাঁড়াতে পারছে না। মানে আপনি যদি দেখেন এটার পিছনে কারণটা কি, আমি যে জিনিসটা জানতে চাই। মার্কেট দাঁড়াতে পারছে না, যেভাবে আমরা স্ট্রং একটা মার্কেট দেখতে চেয়েছি ওইভাবে কিন্তু নাই। দেখলে মনে হয় যে রক্তশূন্য, এখানে টাকা নাই, লিকুইডিটি ক্রাইসিস, এই জিনিসটা। টাকা কিন্তু আপনি দেখেন মার্কেট মাঝে মাঝে কিন্তু হিটেড হয়ে যাচ্ছে, তখন টাকা আসতেছে কোত্থেকে? খুবই কম। ওটার আপনি তো নিজে বললেন যে 2000 কোটি টাকা ট্রেড হয়েছিল যখন সবাই অ্যাক্টিভ ছিল, এটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এটা কি আপনি বলবেন আস্থাহীনতা কিংবা পলিসিগত সমস্যা নাকি অন্য কোনো কিছু? না, কিছুটা তো আপনার মানে রুলস এন্ড রেগুলেশন, প্রবলেমটা কোথায়? কিছুটা তো অনেক সময় যেটা বললাম যে আপনি কখন আটকে যাচ্ছেন, আপনি একটা শেয়ার কিনতেছেন, আপনি তখন ওই রেটটাকে কিন্তু আপনি লজিক্যাল মনে করেই তো আপনি কিনতেছেন, ঠিক না? আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে ওই যে ইপিএসগুলো যেরকম এক কোয়ার্টারে ইপিএস ভালো আসতেছে, আরেক কোয়ার্টারে ইপিএসটা কিন্তু খারাপ দিচ্ছে। তো আপনি এক কোয়ার্টারে ইপিএসটা ভালো পাচ্ছেন, যেমন আমি এবার দেখেছি বেশ কিছু শেয়ারের ইপিএস খুব ভালো এসছে। তো এই কোয়ার্টারে অনেকগুলো ৬৬টা কোম্পানির শেয়ার খুব ভালো এসেছে, খুব ভালো ইপিএস আসছে। তারপরে আমরা প্রত্যাশিত বাজার দেখতে পারলাম না, কারণ মানুষ হয়েছে কি আসলে কিছুটা আস্থাহীনতায় ভুগতেছে। কারণ এই জিনিসটা কি পরবর্তীতে নেক্সট কোয়ার্টারে যে কি আসলেই 5 টাকা 6 টাকা ইপিএসটা সে যে দেখাচ্ছে এটা কি সাস্টেইন করবে, নাকি এটা সে দামটা জাস্ট প্রাইসটাকে উঠানোর জন্য ওই একটা ভালো উঁচু একটা লেভেলে নিয়ে যে ওই প্রাইসে জাস্ট আস্তে করে বিক্রি করে দিয়ে বের হয়ে চলে আসবে। এটা নিয়েই তো মানুষের একটা কনফিউশন রয়ে গেছে, যার জন্যই তো মানুষ আটকে যাচ্ছে।
মানুষ আটকে যাচ্ছে বিধায় তো মার্কেট যখন পড়ে যাচ্ছে মানুষ আর ফার্দার যে বিনিয়োগটা করবে সেই বিনিয়োগটা তো আর করতে পারতেছে না, তার ইন্টারেস্টটা গ্রো করতেছে না। আমি সেম কোশ্চেনটা নিয়ে আমি রিয়াদ ভাইয়ের সাথে সালি ভাই আমি আপনার কাছে, আপনি বলবেন অবশ্যই ওনার সাথে, তার সাথে আমি আরেকটা প্রশ্ন যোগ করব, ওনার সাথে আপনি বলতে চেয়েছেন বলবেন যে এই যে পড়ে যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে ভালো ভালো ডিভিডেন্ড ঘোষণা করার পরেও দেখা যাচ্ছে যে তারা ছেড়ে দিচ্ছে শেয়ারগুলো, প্রফিট টেক করে ফেলছে, তাদের ডিভিডেন্ড নেওয়ার ইয়াটা কম, আগ্রহটা কম, কিংবা এটার পিছনে আপনি কি মনে করছেন? এটা কি মাল্টিপল ট্যাক্সেশন, এই ব্যাপারটাও কি দায়ী যে একটা ভালো ডিভিডেন্ড দিল কিন্তু এটার উপরে 3 বার ট্যাক্সেশন হচ্ছে, এটা আলটিমেটলি মানে এটাতে ওইভাবে প্রফিট আসছে না, এরকম কিছু কি? মাল্টিপল ট্যাক্সেশন তো একটা ফ্যাক্টর আছে। এছাড়াও আপনি আগে যেমন আমি তো মার্কেটে অনেক দিন ধরেই দেখছি, আগে যেমন অনেক ইনভেস্টর ছিল লং টার্মে ইনভেস্ট করতো, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেমন লং টার্ম ইনভেস্টমেন্টে ছিল, অনেক ইনভেস্টরও লং টার্ম ইনভেস্টমেন্টে ছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরে এখন আর ওনারা আগের মতো সেই কনফিডেন্সটা নাই ওনাদের মধ্যে। এখন যেমন ইনভেস্টররা যেমন শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আছে, অ্যাজ ওয়েল এজ ইনভেস্টর, বড় ইনভেস্টর বলতে আমরা যাদেরকে বুঝি, তারাও কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আছে। কোনো কিছু কিছু ক্ষেত্রে কারণ কি, শেয়ার বাজার আমরা জানি যে এখানে বিনিয়োগকারী থাকবে, আমরা সবসময় যেটা বলি যে এখানে বিনিয়োগকারী থাকবে যারা লং টার্ম ইনভেস্ট করবে, এবং আমরা বলেও এসেছি যে আপনারা ফান্ডামেন্টাল দেখে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে আপনারা ভালো ডিভিডেন্ড পাবেন, ভালো রিটার্ন পাবেন। কিন্তু আজকে কিংবা গত কয়েকদিনের বাজার যদি দেখেন, দেখা যাবে যে লো পেইড আপ ক্যাপিটালের কয়েকটা কোম্পানি কিন্তু উল্লফন হচ্ছে, যদিও বাজার খারাপ। এটার পিছনে লজিকটা কি? বিনিয়োগকারীরা এটাকে কিভাবে নিবে, কি দেখবে? মার্কেট যখন খারাপ হয়ে যায়, মার্কেটের যখন পড়তে থাকে, তখন এরকম কিছু কিছু ঘটনা ঘটতেই পারে যে শেয়ারের কোনো আপনার নেট অ্যাসেট ভ্যালুর কোনো ঠিক ঠিকানা নেই, ভালো না, ইপিএস ভালো না, অথচ মানে ফর মানে নাথিং, নো রিজন এটা প্রাইসটা বেড়ে যায়। আর এটা প্রাইস তো ডেফিনেটলি একটা প্লে করা হয়, প্লে করে করে, কারণ ওই দিকে তখন একটা দৃষ্টি আকর্ষণ থাকে মানুষের। তো এইটার সাথে একটা যোগসূত্র আছে, এই যে যোগসূত্রটা হচ্ছে যে আপনার মনে আছে কিনা, আপনি কিন্তু বেশ কিছুদিন ধরে একটা দাবি করছিলেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে বাজারে আনা হোক, প্লাস গভর্নমেন্টের যে শেয়ারগুলো আছে এগুলো কিন্তু মার্কেটে ছাড়া হোক। তো গভর্নমেন্টের যে বড় বড় শেয়ারগুলো, এগুলো নিয়ে আসলে প্লে করা, গেম করা কিন্তু এত সহজ কাজ না। প্লাস এগুলোর যে অ্যাকাউন্টেবিলিটি, এগুলোর যে সাস্টেনেবিলিটি, এগুলো কিন্তু একটা বেসিক পয়েন্টে সবসময় থাকবেই এটার প্রাইসগুলো। আপনি চিন্তা করেন বড় বড় শেয়ারগুলোর কথা, ডেস্কো বলেন বা তিতাস বলেন, এগুলো নিয়ে খুব যে একটা বড় রকমের কোনো হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, আমার ঠিক খুব একটা মনে পড়ে না, যদিও তিতাসের একটা কেলেঙ্কারি মাঝখানে শুনেছিলাম। বাট এনিওয়ে, আমার একটা ফোন আছে, আপনি যদি পারমিশন দেন আমি ওনার ফোনটা নিয়ে আসি। দর্শক অনেকক্ষণ হলো অপেক্ষা করছে। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে বলছি। জি, আসলে দেশে তো এমন কোনো পরিস্থিতি খারাপ না যে শেয়ার মার্কেটটা পড়ে যাবে, ঠিক আছে? গত 2 সপ্তাহ ধরে মার্কেটটা খুবই খারাপ অবস্থা। তো এই অবস্থা থাকলে তো মানুষের দেশের ব্যবসা করে ওটাও তো মানে নিশ্চিত নেই, ঠিক আছে? আপনারা দেখেন মার্কেটটা খুবই খারাপ অবস্থা। জি দর্শক, আপনার কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিক্যালি যদি প্রশ্ন থাকে করুন। আচ্ছা, আমাদের সাথে আরো একটা ফোন আছে, আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি খুলনা থেকে বাবু বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কথা বলা হয়, আসলে এই বাজারে আমার যতটুকু ধারণা কিংবা আমি যতটুকু শেয়ার বাজার দেখছি, তাতে সাধারণ বিনিয়োগকারীদের এখানে কিছুই করার থাকে না, বরঞ্চ সাধারণ বিনিয়োগকারীদের রেখে ব্ল্যাকমেল করা হয়। ওনাদের কোনো কিছু চাওয়া কিংবা কোনো কিছু মার্কেটে পাওয়ার দরকার হলে তখন বাজার তারা নিজেরা ফেলায় তখন বলবে যে সাধারণ বিনিয়োগকারীরা বাজারে সেল দিচ্ছে। আসলে এখানে সাধারণ বিনিয়োগকারীদের কিছুই করার না। এখন বাজার কি কারণে পড়তেছে এটা যদি সাধারণ বিনিয়োগকারীদের বলা হতো তাহলে আমরা খুব উপকৃত হতাম। জি দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন। তবে উনি যে বিনিয়োগকারী দর্শক ভাই যে কথাটি বলেছেন যে মার্কেটকে খেলানো হয়, এটি কি আদৌ সত্য? মানে মার্কেটকে কিভাবে খেলাবে? এটা প্রায়ই বলে যে আপনারা উঠাচ্ছেন নামাচ্ছেন, মার্কেট উঠাচ্ছে এইভাবে, এটা কতখানি, এটা এই সম্বন্ধে যদি আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলতেন।
না এটা তো সালেহ আহমেদ, কিছু কিছু ক্ষেত্রে তো ঘটনা ঠিকই, ওনার অবজারভেশন ঠিকই আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের যে রোল প্লে করা উচিত ছিল সেগুলো আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি না। আর রিয়াদ ভাই যেটা বললেন যে স্মল, আপনিও মনে হয় বলেছিলেন স্মল পেড আপ নিয়ে এখন যে ইয়েটা শুরু হয়েছে, ওটা হয়েছে কি যখন মার্কেট খারাপ থাকে আর লো পেড আপের শেয়ারটা হয়েছে কি সুবিধা, এটাকে বাড়ানোর জন্য আমাদের বেশ বড় কিছু ইনভেস্টর যদি চেষ্টা করে দু একটা শেয়ার এমনি বাড়িয়ে ফেলতে পারে, এবং ওই কনসেন্ট্রেশনটা ওটার উপরে যখন পড়ে তখন শেয়ারটা অটোমেটিক্যালি বেড়ে যায় এবং সবাই সেদিকেই ঝাঁপিয়ে পড়ে এবং শেয়ারগুলোর প্রাইসটাও বেড়ে যায়। আর এক বিনিয়োগকারী ভাই যে কোশ্চেনটা করলেন যে তাদেরকে নিয়ে খেলানো হচ্ছে, এটা তো আপনিও জানেন আমরাও জানি যে টু সাম এক্সটেন্ট এটা অনেকটা ক্ষেত্রে সত্য। পুরোটা তো না, মানুষের কিন্তু একটা খারাপ নেগেটিভ মেসেজ যাচ্ছে যে শেয়ার বাজার মানে খেলা, এটা তো না, এটা পুরোটা না। দুই একটা শেয়ার নিয়ে ঘটে যেটা নিয়ে আবার এসএসসিও কনসার্ন থাকে, ইনকোয়ারি হয় এবং সেটার একটা ইয়েও আসে এবং পজিটিভ বা নেগেটিভ একটা রেজাল্টও আমরা পেয়ে যাই এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কোম্পানিকে জরিমানা করা হয়। কিন্তু সব শেয়ার নিয়ে তো এইভাবে ম্যানিপুলেট করা সম্ভব হয় না, এটা সম্ভব না, এটা সম্ভব না। একটা দুটো ক্ষেত্রে তো হবে। আর মার্কেটে যদি একটু খেলাধুলা নাই হয় তাহলে তো শেয়ার বাজার হলো না। এটা আমরা জানি যে শেয়ার বাজার মানেই ম্যানিপুলেশন থাকবে, শেয়ার বাজার মানেই স্পেকুলেশন থাকবে, স্পেকুলেটিভ মার্কেট। আমরা আরেকটা কথা বলি শেয়ার বাজার নিয়ে, কিন্তু যিনি বিনিয়োগ করবে তাকেই দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে। এটা সবসময় কিন্তু যে টাকাটা ইনভেস্ট করবে তার। আমি রিয়াদ মুতনা আপনার কাছে আসি। আমাদের সম্প্রতি একটা আইন পাশ হতে যাচ্ছে, যে ওই যে ব্যাংকিং আইন, যেটা আগে ছিল যে আমরা সবসময় চেয়ে আসছি কিংবা সবাই চেয়ে আসছে যে কোনো প্রাইভেট কোম্পানিগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বাড়াতে হবে। দুইটা কারণে, একটা হচ্ছে স্বচ্ছতা, একটাই কারণ ট্রান্সপারেন্সির জন্য, যে এখানে আমাদের একটা ধারণা করা হয় যে যত বেশি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে তত বেশি ট্রান্সপারেন্ট থাকবে কোম্পানিটা। সেখানে ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তন করে একই পরিবারের 4 জন 9 বছর পর্যন্ত থাকতে পারবে, দুইটা কিংবা 3টা টার্মে। এই যে তাহলে পরিবারতন্ত্র কায়েম হতে যাচ্ছে। এবং একটা ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে যদি 100 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল হয়, ধরলাম একটা ব্যাংকের, কিংবা 200 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল হলো, সেখানে 90% থাকে হচ্ছে ডিপোজিটরি, ডিপোজিট যারা রাখেন অন্য আমানতকারীদের পোর্শন, আর অনলি 10% থাকে কিংবা তাদের ডিরেক্টরদের, স্পন্সর ডিরেক্টরদের শেয়ার। এখানে যদি পরিবারতন্ত্র কায়েম হয়, এখানে কি কোনো মানে মিসইউজ করার সম্ভাবনা আছে? কিংবা কোনো এখানে আবার এটা আপনার শেয়ার মার্কেটেও কিন্তু কিনছি আমরা, আমাদের বিনিয়োগকারী ভাইরা কিনছে, ওই দিক দিয়ে ডিপোজিট করছে, এদের স্বার্থটা কতখানি সংরক্ষিত হবে বলে আপনি মনে করেন? এই আইনটা সম্বন্ধে আসলে একটা সময় তো এই সমস্ত দাবি উঠেছিল যে ব্যাংকের পরিবারতন্ত্র যে ব্যাপারটা ছিল ব্যাংকে, সেটা কমিয়ে নিয়ে আসার। তো যখন বাংলাদেশ ব্যাংক তাদের আপনার প্রত্যেকটা ব্যাংকের উপরে তাদের যে আইন কানুন যেটা আছে, বাংলাদেশ ব্যাংকের যে ল আছে, ল অ্যান্ড এনফোর্সমেন্টটা তারা যখন প্রয়োগ করতে পারলো এবং প্রত্যেকটা ব্যাংকের যে নিয়ন্ত্রণটা, ব্যাংকিং মানে প্রাইভেট ব্যাংকিংয়ের যে নিয়ন্ত্রণটা তারা যখন বাংলাদেশ ব্যাংক নিয়ে নিতে পারলো, তখন দেখা গেল যে আপনি যে বললেন যে পরিবারতন্ত্রের জিনিসটা পুরোপুরি খারাপ, সেটা আমি একেবারে একমত নই। কারণ তাদের যখন এখানে বিনিয়োগের পরিমাণটা বাড়বে, তখন কিন্তু তাদের বিজনেসের প্রতি তাদের একটা নজরদারি বা তাদের যে একটা মানে কি বলে, তাদের ইনভেস্টমেন্টটা বাড়লে তাদের মনোযোগটাও বাড়বে, তাদের ইনভেস্টমেন্টটা বাড়লো, সেটাও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। সো সব দিক দিয়ে চিন্তা করলে হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যাটা বাড়ানো উচিত। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে তাদের বিনিয়োগও কিন্তু বাড়ছে, তাদের যে রেসপন্সিবিলিটিটা বাড়ছে, রেসপন্সিবিলিটি বাড়ছে, সেই দিকটাও আপনাকে চিন্তা করতে হবে। সালেহ আহমেদ, আপনার কাছে আসি আবার। মার্কেটে কমে যাচ্ছে বলছি, যে মার্কেটের টার্নওভার বাড়াতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি আমাদের মার্চেন্ট ব্যাংকারদের যে ইয়েটা, সেটাতে আমি বলতে পারি যে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন আপনি শুধু আমাদের বাজারের সবচেয়ে বড় একটা প্রবলেম হলো নেগেটিভ ইকুইটি, যেটার জন্য আমরা সাফার করছি বেশ কয়েক বছর, প্রায় 7-8 বছর ধরে।
এবং ওটা যদি আমরা ট্রেডিংয়ের আওতায় নিয়ে আসতে পারি, আমরা আনি, কিন্তু হয়েছে কি ক্লায়েন্টরা আমাদেরকে প্রপারলি সাপোর্ট করে না, তারা তাদের ফোন যে ইয়েগুলো, কারণ আপনি একটা হিসাব আছে মনে হয়, ইটস মেবি 6,000 কোটি টাকার মতো একটা ফান্ড নেগেটিভ ইকুইটিতে আটকে আছে। তো এইটা যদি আমরা ট্রেডিংয়ের আওতায় নিয়ে আসতে পারতাম বা কোনোভাবে ক্লায়েন্টদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করি, আমরা করি না তা না, কিন্তু ক্লায়েন্টরা আমাদের সাথে কমিউনিকেট করে না এবং তারা আগেও আসে না। তারা যদি আগে আসতো মার্কেটে ট্রেড ভলিউমটাও বাড়াতে পারতাম আমরা, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের পোর্টফোলিওর যে সিনারি ওটাও একটু চেঞ্জ আনতে পারতাম, কারণ মার্কেট আমরা কিন্তু কয়েকজন করেছে, এটা কিন্তু শুনেছিলাম যে কয়েকজন ওনারা তো যেটা করেছে ওটা সেল করে দিয়েছে, একদম সেল করে দিয়ে লোন অ্যাডজাস্ট করেছে ক্লায়েন্টের সাথে কথা বলে। হ্যাঁ, আর আমরা যেটা চাচ্ছিলাম ওগুলোকে ট্রেডিং এর আওতায় নিয়ে আসা। ট্রেডিং এর আওতায় মানে কি, ওনার যে পোর্টফোলিওটা আছে, ওনার যে পরিমাণ টাকার শেয়ার কেনা আছে, ওটা আমরা নিজেরা দেখে বা তার ক্লায়েন্টের সাথে ডিসকাস করে ওখানে যদি ট্রেড করতাম, ধরেন একটা আইটেম কিনলাম, প্রফিট হলো, ওটা আবার বিক্রি করলাম, এভাবে যদি আমরা রিশাফল করতে পারতাম তাহলে হয়তো ট্রেড ভলিউমটা বাড়ানো যেত। কারণ 6,000 কোটি টাকা ইটস নট এ ম্যাটার অফ, এটা কিন্তু অনেক বড় একটা ফান্ড। ওই 6,000 কোটি টাকারে যদি আমরা ট্রেডিংয়ের আওতায় আনতাম তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি ডে ট্রেডিং 1-1.5 কোটি 200 কোটি টাকা কিন্তু বেড়ে যেত। এক্স্যাক্টলি, এই সময় বাড়াটা বড় জরুরি ছিল। আমি আবার আপনার কাছে আসছি, মোহাম্মদ রিয়াদ মতিন, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে নতুন নতুন প্রোডাক্ট আসা উচিত? আমাদের তো মার্কেটটা হচ্ছে ইকুইটি বেসড মার্কেট, এই সম্বন্ধে যদি বলতেন, কিংবা অনেকদিন ধরে আপনারা চাচ্ছিলেন যে বন্ড আসুক, আরো মাত্র 3টা বন্ড আছে বাজারে, এই ব্যাপারটা নিয়ে যদি। বন্ড মার্কেটটা আসলে অনেকে চাইও, অনেক বিনিয়োগকারীরা বলে, এই অনুষ্ঠানে অনেকে বলে যে অনেক দেশে আছে যারা স্পেশালি যারা বাইরে থাকে তারা চায় যে একটা ফিক্সড ইনকাম, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। জি, বন্ড মার্কেটটা আসলে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দুবার আমাদের মার্চেন্ট ব্যাংকের প্রোগ্রামে এসেছিলেন গত বছরে, এই বছরও। তো দুবারই উনি যে প্রোগ্রামটা ছিলেন উনি নিজেই বলেছেন যে বন্ড মার্কেটটা আরও সচল হওয়া উচিত। তো আমরা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকেও মনে করছি যে বন্ড মার্কেটটা আরও সচল হওয়া উচিত। তবে এখানে একটা জিনিস হচ্ছে যে বন্ড মার্কেটটা মানে এটা আমাদের দাবি অ্যাসোসিয়েশনের, সেটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাংকার মানে বন্ড ইস্যু ম্যানেজার হিসেবে শুধুমাত্র মার্চেন্ট ব্যাংকের হাতেই জিনিসটাকে ছেড়ে দেওয়ার দাবি রয়েছে। কারণটা হচ্ছে যে আপনার ইস্যু ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফলো করা হয়, বন্ডের ক্ষেত্রেও তো অলমোস্ট সেম জিনিসটাই ফলো করা হবে। তো সেই ক্ষেত্রে এটার একটা রেগুলেশন থাকা উচিত। এখন যেরকম বেশ কিছু বাইরের প্রতিষ্ঠানও দেখছি তারাও বন্ড ইস্যু করতে পারছে। তো সেটার ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে এসএসসি যেন এই ব্যাপারটা একটু নজরে দেয়, যে বন্ডটা শুধুমাত্র যেন মার্চেন্ট ব্যাংকগুলোকে দিয়েই মানে ইস্যু করানো যায়, এবং বন্ড মার্কেটটাকে আরও খুব সহজভাবে যেন মানুষের কাছে উপস্থাপন করে বন্ড মার্কেটটাকে যেন জনপ্রিয় করা যায়, মার্কেটে আরও যেন এটা ট্রেডিংটাও ওইভাবে চালু করা যায়, ডিবেঞ্চার মার্কেটটা যেরকম আগে ছিল। তো সেই ক্ষেত্রে হবে কি, মানুষের ভয়টা অনেক কমে যাবে যে তার তো একটা ফিক্সড ইনকাম আছে, সে বন্ডটা ধরে রাখবে, বছরের পর বছর ধরে রাখলো তার ইনকাম যেটা এন্ড অফ দ্য ইয়ার যে ইন্টারেস্ট যেটা আসবে সেটা সে করলো একটা সার্টেন করেছে। কিন্তু মিউচুয়াল ফান্ড, বন্ডের কাছাকাছি মিউচুয়াল ফান্ড যদি বলেন, মিউচুয়াল ফান্ড কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে বিনিয়োগকারীরা। আপনি যদি রিসেন্টলি দেখেন মিউচুয়াল ফান্ডে কিন্তু তারা করতো যে একটা সেফটির আশায়, যে সেফ একটা ইনকাম, মিউচুয়াল ফান্ড হয়তো অতখানি রিস্কের ফ্যাক্টর না, কিন্তু ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ওইভাবে আশানুরূপ কোনো অ্যাক্টিভিটিস দেখাতে পারেনি, ডিসহার্টেন্ড হয়েছে বিনিয়োগকারীরা। সেটা কিছু সত্য, আপনার কথা আমি অস্বীকার করব না। আসলে স্ক্রিপ্টেরও তো অভাব আছে আমাদের। মিউচুয়াল ফান্ডের যে স্ট্রেংথটা আসবে এটা কোত্থেকে আসবে? মিউচুয়াল ফান্ডের স্ট্রেংথ তো আসবে আপনার একটা ভালো স্ক্রিপ্ট তার কাছে যখন চলে আসবে, সেখান থেকে যে যখন গুড রিটার্নটা পাবে, আপনার ডিভিডেন্ডটা পাবে, ক্যাপিটাল গেইনটা পাবে, তখনই তো তার ফান্ডটা শক্তিশালী হবে। তো স্ক্রিপ্টের অভাব আছে। জি, আমি এই কোশ্চেন নিয়ে আপনার কাছে আসি যে ভালো ভালো স্ক্রিপ্ট আসছে না কেন আমাদের বাজারে, যেটা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে বাজারে ভালো স্ক্রিপ্ট আসা দরকার, কারণ একটা ভালো স্ক্রিপ্ট সঙ্গে করে অনেক বিনিয়োগকারী নিয়ে আসে। এবং এখনো আপনি যদি দেখেন কিছু কোম্পানিতে এখনো কিন্তু বিনিয়োগকারীদের আস্থা আছে এবং তারা ওইটার ব্যাপারে ইন্টারেস্টেড। কিছু কিছু কোম্পানি আমরা জানি সবাই। আপনি বলেন যে ভালো ভালো স্ক্রিপ্টগুলো আসছে না কেন? ভালো ভালো স্ক্রিপ্টগুলো আসবে আপা, এবং খুব রিসেন্ট টাইমেই আসবে। আর আপনি এইটা কোশ্চেনের উত্তর দেওয়ার আগে আমি মিউচুয়াল ফান্ডে একটু কথা বলে নিই। কারণ আপনি দেখেন এই মিউচুয়াল ফান্ডগুলো বাজারে আসে
আইসিবিগুলো বাদ দিয়ে যদি ধরি, বাজারে আসে 2006 থেকে 9-এর মধ্যে বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড আসে, অনেকগুলো, যেমন রেসের 4-5টা, তারপরে 10-এও এসছে, কিন্তু ওরকম ভাবে তারা সারা জায়গাতে পারেনি, যেটা 2007-6-8-এ যেভাবে সারা ফেলেছে সেভাবে সারা ফেলতে পারেনি। তার কারণটা হলো যে যখন বাজারে মিউচুয়াল ফান্ডগুলো আসে, আমাদের একটা রং পারসেপশন ছিল, শুধু আমাদের না, অ্যাজ ওয়েল বিনিয়োগকারীদেরও। একটা মিউচুয়াল ফান্ড আসছে 10 টাকার, আমরা প্রসপেক্টাস সব কিছু মিলিয়ে দেখেছি 10 টাকা, এটার NAV হায়েস্ট গেলে 11-12 টাকা, কিন্তু এটা যখন ট্রেড শুরু হয়ে গেল 40 টাকা, 50 টাকা, এর চেয়েও বেশি, মোর দেন দ্যাট, 70-80 টাকা, 100 টাকা। ইভেন আপনি যদি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখেন, 100 টাকার উপরে ট্রেড হয়েছে। ওই ট্রেডগুলো যখন হলো, ওইটাই আমাদের পারসেপশনটা ভুল ছিল, যে আমি কেন এটা 100 টাকায় কিনতে গেলাম। ওই জায়গাটায় যখন আমরা ঠিক করতে পারিনি, তখন হয়েছে কি মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে একটা নেতিবাচক প্রভাব কিন্তু বাজারে পড়েছে। হ্যাঁ, এবং ওই নেতিবাচক ধারাটা কিন্তু এখনও চলছে। কারণ আমাদের এখন দেখেন, এখন মিউচুয়াল ফান্ডগুলোর দাম বাড়া উচিত, ওর NAV 11 টাকা, 12 টাকা, শেয়ার পড়ে, মিউচুয়াল ফান্ডের রেট পড়ে আছে 6 টাকা, 7 টাকা। তো আমাদের পারসেপশনেই ভুল আছে। আমাদের ইনভেস্টমেন্ট আমরা যারা করি, বা আমরা সাধারণ বিনিয়োগকারী যারা করে, তাদের ওই ধারণাটাই হয় নাই যে মিউচুয়াল ফান্ডগুলো কত রেটে ট্রেড করা উচিত, এবং ওইটা নিয়ে যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকা উচিত ছিল, করা উচিত। মিউচুয়াল ফান্ড যারা চালায়, ফান্ড ম্যানেজার যারা আছে, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে এই ইনভেস্টরদেরকে এডুকেট করার জন্য। তারা যদি প্রপারলি এডুকেট করতে পারে, মিউচুয়াল ফান্ডের কিন্তু বাজার এখনও আছে, এখন তো যেটুকু আছে কিন্তু থাকবে এবং থাকবে এটা, কারণ এটার কিন্তু একটা ফিক্সড একটা রিটার্ন সে পাবে, আজকে না পাক 5 বছর পরে গিয়ে পাবে কিভাবে? আপনি দেখেন, একটা ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, আপনি ধরেন আমি যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ধরলাম, যেটার NAV আছে 12 টাকা, পড়ে আছে 6 টাকায়। তো আমি যদি সেখানে ইনভেস্ট করি, তো এবং প্রত্যেকটা পজিটিভ দিকটা দেখেন মিউচুয়াল ফান্ডের, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু বছর শেষে ডিভিডেন্ড দিচ্ছে, এবং তারা ভালো পরিমাণে ডিভিডেন্ড দিচ্ছে, 5 থেকে 12%, 13% পর্যন্ত ডিভিডেন্ড দিচ্ছে। কিন্তু আমরা ওখানে ইনভেস্ট করছি না, আমরা এখানে ইল্ডও বেশি, সব কিছু বেশি, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না। সো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এখন কিন্তু অনেক করছে, কিন্তু হয়তো দেরি হয়ে গেছে। আপনি অনেক সুন্দর বলেছেন, বিনিয়োগকারীদের জন্য আমি মনে করি যে উপকার হবে। মোহাম্মদ রিয়াদ মতিন, আপনার কাছে আসতে চাই যে অনেকে দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা এখন টেকনিক্যাল অ্যানালিসিস দেখে বিনিয়োগ করে, নতুন একটা টার্ম তারা শিখেছে, টেকনিক্যাল অ্যানালিসিস। অনেক বিনিয়োগকারীরাই বলছে যে আপা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে এটা এত দাম ফিক্স করেছি, আমরা এইভাবে করছি, তারপরে লস হচ্ছে। আপনি যদি এটা বলতেন যে অ্যানালিসিসগুলো সম্বন্ধে যদি একটু বলতেন। আমাদের আপনি দুইটাই বলবেন, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, দুইটাই বলবেন। আমাদের লাস্ট 6 বা 7 ইয়ার্সের মার্কেটের যে অ্যাচিভমেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। একটা বড় একটা গ্রুপ, আমাদের যে ইনভেস্টার আছে, তারা কিন্তু এখন টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব ভালো বোঝে। মানে সামটাইমস আমি দেখেছি যে অনেক বিনিয়োগকারী আছে যারা আমাদের চেয়েও ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝে, আমি মনে করি। তো এটা জিনিসটা কি, তারা এই যে মার্কেটের যে আপস অ্যান্ড ডাউনস, যেটা নিয়ে আমরা উই স্টার্টেড দ্য প্রোগ্রাম, তো এই আপস অ্যান্ড ডাউনসের ব্যাপারটা কি, দেখেন একটা গ্রাফ, আমরা যে গ্রাফ দেখি আমাদের যে ভিজুয়াল ইয়েতে, যে কোনো ইয়েতে আপনার পয়েন্টে, তা গ্রাফ কি সবসময় একটা সমান দাগ থাকে না। গ্রাফ কখনো উপরে থাকবে, আবার কখনো নিচে থাকবে, বছরের বিভিন্ন সময় অনুযায়ী, এটাই তো স্বাভাবিক। তো আমি দেখেছি বিভিন্ন বিনিয়োগকারী তারা আজকাল অনেকে হতাশ হয় না। হ্যাঁ রিয়াদ ভাই, এই যে আপনার এই বছরের এই সময়টা আমরা কিনেছি, হ্যাঁ এই জায়গাটা একটু হাই হয়ে গেছে, সে করে কি 3-4 বছরের যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে আছে ওই শেয়ারটার, সে এখন তো যে ডিএসসির ওয়েবসাইটে গেলেও তো আপনার প্রত্যেকটা শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা শেয়ারের। তো ওইটা দেখে সে একটা অ্যানালাইসিস করে ফেলতেছে যে সে কোন জায়গাটায় ভুল করছে, যে সে যে একটা শেয়ার কিনছে, এই শেয়ারটা কি আসলে তার দামটা বেশি কেনা হয়ে গেছে। আচ্ছা, যদি বেশিতে হয়েও যায় তাহলে তার এখন কি করা উচিত? কারণ আপনি যে সবসময় মার্কেটে ভুল করবেন বা সবসময় মার্কেটে রাইট হবেন এমন তো কোনো কথা নাই। তো তবে মার্কেটে একটা টেন্ডেন্সি আপনার থাকতে হবে যে যত লোয়েস্ট রেটে আপনি গুড স্ক্রিপ্টটা কিনতে পারবেন, আপনি তত দ্রুত, মানে আপনার বেনিফিটের সম্ভাবনাটা অনেক সময় বেশি থাকে সবসময়। এটাই হচ্ছে গিয়ে
মূল চাবিকাঠিটা মার্কেটের। তো এই জন্য আপনাকে একটু কেনার আগে ওই যে মানে এর আগের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে আরেকজনের কথা না শুনে, আচ্ছা শুনলেন আরেকজন বলতেছে যে এই ইয়েটা বাড়বে, এই স্ক্রিপ্টগুলো বাড়তে পারে, আপনি একটা লিস্ট করে নিলেন, যে 4-5টা আপনি লিস্ট করলেন, একটু ডিএসসির ওয়েবসাইটে ঢুকলেন, আচ্ছা আমার কাছে এখন কত আছে, 20 লাখ টাকা অ্যাভেলেবেল আছে, 10 লাখ টাকা অ্যাভেলেবেল আছে, আমি 5টা স্ক্রিপ্টে আমি দেখি তো কি অবস্থা হয়। আপনি একটা প্ল্যানিং করলেন যে এই স্ক্রিপ্টের আসলে আরএসআইটা দেখলেন, যে আপনার এই যে স্ট্রেংথ ইন্ডেক্স, যেটা রেজম্বলেন্স স্ট্রেংথ ইন্ডেক্স বলে এটাকে, আরএসআইটা আসলে মার্কেটের কি আছে, ওই স্ক্রিপ্টের আরএসআইটা এখন কোথায় আছে, এগুলো কিন্তু খুব সহজেই এখন বিনিয়োগকারীরা দেখে। তো দেখা যায় যে আরএসআই আপনার 30-এর নিচে চলে আসছে, আপনি কিনেন, আপনি বেনিফিট পাবেন। কিন্তু মানে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যে টেকনিক্যাল অ্যানালিসিস করে একজন করলো, কিন্তু দেশের মধ্যে একটা ডিফারেন্ট একটা পরিস্থিতি হলো, সে প্রচণ্ড বন্যা হলো, প্রচণ্ড খরা হলো, কিংবা পলিটিক্যাল কোনো টার্মোয়েল হলো, তখন সেটা তো ওই আপনাকে বিবেচনায় রাখতে হবে। হ্যাঁ, এটা বিবেচনায় হতেই পারে। এখন আপনার ইন্টারন্যাশনাল সেক্টরে আপনার কখন আমরা দেখেছি, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, আপনি দেখেন না, সম্প্রতি আমরা দেখলাম যেটা আপনার সময়টা একটু বাড়বে ইনভেস্টমেন্টের, কিন্তু রিটার্ন আপনি পাবেন। আপনার এই যে 9/11 এর সময় তো আমেরিকা দেখলাম যে ডো জোন্সের ইন্ডেক্স পড়ে গেল, শুধু আমেরিকা না, কানাডাতেও একটা বড় পুরো ওয়েস্টার্ন মানে যে মার্কেটগুলো যা আছে সবই তো ক্র্যাশ করলো, কিন্তু তারপর তো আবার ঠিকই উঠে আসলো। ইন্ডিয়াতেও হয়েছিল, বোম্বে মার্কেটটা ক্র্যাশ হয়েছিল, আবার উঠে আসতেছে, 30,000 ইনডেক্সে চলে আসছে। আমাদের আসলে সেজন্য বললাম যে হতাশ হওয়ার মতো তো কিছু নাই। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ খুব ভালো একটা মার্কেট দেখলাম, এপ্রিল, মে মাসে এসে দেখতেছি মার্কেটটা সাফার করতেছে। আসলে মার্কেটের কিন্তু নিয়ম এইটাই, মার্কেট সবসময় ভালো থাকলে ইউ ক্যানট মেক মানি, মার্কেট খারাপ হতে হবে এবং খারাপ সময়টাতেই আপনাকে বিনিয়োগটা কিনতে হবে, ওইভাবেই আপনার পজিশনটা রেডি রাখতে হবে, সো দ্যাট আপনি ওইখান থেকে উইনটা, আপনার যে গেইনটা, সেটার জন্য আপনি বের করে নিয়ে আসতে পারেন। জি সালেহ ভাই, আপনিও বলেন বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে, যে মার্কেটে তারা অনেকে আছে যে হতাশ, এই যে 2 মাসের মার্কেট আমরা যেটা দেখেছি, এপ্রিল এবং মে মাস, 1.5 মাস 2 মাসের মার্কেট, এটাতে বিনিয়োগকারী ভাইরা হতাশ হয়ে যাচ্ছে। এখানে আসলে কি হতাশ হওয়ার মতন কোনো কারণ আছে? শেয়ার মার্কেটে আপস এন্ড ডাউনস থাকবে, এই বিষয়টা নিয়ে যদি আপস এন্ড ডাউনস থাকবে, এটাই স্বাভাবিক। আর যেটা হচ্ছে যে মাত্র 2-3 মাস মনে হয় মার্কেট খারাপ, আমরা ব্যাংকে বিনিয়োগ করলেও কিন্তু আমরা ওয়েট করি 1 বছর, 1.5 বছর, বা লং মানে কিছু কিছু ক্ষেত্রে 5 বছরও ওয়েট করি ইনভেস্ট করে, যে আমি একটা ইয়ে করলাম, এফডিআর করলাম, আমি কিন্তু 1 বছরের আগে কিন্তু এফডিআর থেকে আমার কোনো ছোট গুলো রিটার্ন কিন্তু আমি পাই না। তো ওই যদি আমি সময় দিই, আপনি ওইটাও একটু বলেন যে এখন আমরা এফডিআর এর রিটার্ন পাচ্ছি, যে ইন্টারেস্ট রেট পাচ্ছি, ওটা 6%, 6% থেকে ভ্যাট কেটে নিচ্ছে, আপনার ট্যাক্স কেটে নিচ্ছে, তারপর ব্যাংক কেটে নিচ্ছে, অ্যাকচুয়াল রিটার্ন দেখা যাবে যে অলমোস্ট 1% চলে যাচ্ছে 5 আর 4 এর ইন বিটুইন, হ্যাঁ ইন বিটুইন 4 and 5। জি, আর আপনি একটা বলেছিলেন যে নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করার কথা, অলরেডি কিন্তু আইডিএলসি তারপর গ্রামীণ ক্যাপিটাল এরা কিন্তু শুরু করেছে যে ডিপিএস টাইপের একটা অ্যাকাউন্ট হচ্ছে, এবং আমরাও চেষ্টা করছি, আমরাও হোপফুলি এটা করব। তো ওইখানে যদি আমরা নতুন প্রোডাক্ট কিছু নিয়ে আসতে পারি, এই ধরনের কিছু প্রোডাক্ট, ইনোভেটিভ প্রোডাক্ট, যেমন আমি ডিপিএস টাইপের 5,000 টাকা করে নিলাম, প্রতি মাসে 5,000 টাকা করে শেয়ার কিনলাম, 5 বছর পরে গিয়ে দেখা যাবে যে আমি একটা ভালো রিটার্ন পাচ্ছি, এই ধরনের কিছু প্রোডাক্টও আমরা আনার চেষ্টা করছি। আমাদের আইডিএলসিও করে, আইডিএলসি ইন দ্য মিন টাইম আরো 2-3টা ঘোষণা দিয়েছে, এবং করেছো বেশ কয়েক মাস আগে, ইজি মানি নামে, ইজি ইনভেস্টমেন্ট নামে ওনারা করেছে এটা প্রোডাক্ট। তো এই ধরনের ইনোভেটিভ প্রোডাক্ট যদি প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংক বাজারে নিয়ে আসতে পারে, তাহলে মার্কেটটা আস্তে আস্তে সাস্টেনেবল গ্রোথের দিকেই যাবে আমার বিশ্বাস। জি, মাহবুব মোহাম্মদ রিয়াদ মতিন ভাই, আপনি একটু বলেন যে বিনিয়োগকারীদের যখন বিনিয়োগ করবে, সেল তো আমরা করতে পারি যে কোনো সময়, ইভেন সেলও যখন করবে, মানে অনেকে আছে যে বিনিয়োগ করে, অনেক বিনিয়োগকারী বলে যে আপা আমি বিনিয়োগ করেছি কিন্তু আমি লাভ নিতে পারি না, হ্যাঁ আমারটা আমি পারি না, এরকম কিন্তু অনেকে বলে, অনেক ভালো ভালো বিনিয়োগকারীও বলে যারা নিজেরা করে। এই বিষয়টা নিয়ে বলবেন যে কোন সময়টায় কেনা উচিত এবং কোন সময়টায় সেল করা উচিত, এটাই খুব ইম্পর্টেন্ট। আমরা মূলত শেয়ার কিনি এবং বিক্রি করি, কিন্তু টাইমটা কিন্তু সবাই চুজ করতে পারে না। বিনিয়োগকারী ভাইদের জন্য যদি আপনি বলতেন। অবশ্যই। জি,
যদিও এটা বেশ কঠিন একটা প্রশ্ন যে এটা, কারণ এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকে। কেউ শর্ট টার্মের জন্য চিন্তা করে, কেউ লং টার্মের জন্য চিন্তা করে। বাট ওই যে একটু আগে বললাম যে একটা মূল থিওরি হচ্ছে যে আপনি যদি কিনে লাভ না করতে পারেন তাহলে আপনি কখনো বিক্রি করে লাভ করতে পারবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি মিন করলাম? আপনি যদি কিনে, আপনি যখন আপনাকে বাইটা হইতে হবে মানে ওই রকম একটা রেটে বাই করতে হবে। আমি একটু হেল্প করি বিনিয়োগকারী ভাইদের জন্য, আমাদের অনুষ্ঠানটা অনেক বিনিয়োগকারীরা দেখেন, তাদের জন্য একটু হেল্প করি আপনাকে। কিনবে যে কেনার সময় সে কি কি জিনিস দেখে কিনবে, সে যে দামটা প্রপার আছে এটা সে কি করে বুঝবে? ওই যে আমি বললাম যে একটু সেম থিং যে বিক্রি করছে যে তখনও সে কি কি দেখে বিক্রি করবে, কোন ডিএসসির ওয়েবসাইট যেটা আছে, আমি কিন্তু সব সময় ডিএসসির ওয়েবসাইটটাকে দামটা যৌক্তিক পর্যায়ে আছে কিনা আমি আরো ক্লিয়ার করে দেই যে একটা শেয়ারের দাম যৌক্তিক পর্যায়ে আছে কিনা, এখন ঢুকা যায় কিনা, এটা সে কি কি দেখে ঢুকবে। নট অনলি টেকনিক্যাল, আপনি একেবারে সিম্পল ওয়েতে আপনি দেখেন। আপনি ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন যে একটা শেয়ার এক বছরে কি পরিমাণ উঠেছে, তার লোয়েস্ট প্রাইসটা কত ছিল, তার হাইয়েস্ট প্রাইসটা কত ছিল। আপনি এইটাই দেখেন না, আপনি ঠিক আছে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো বোঝেন না, আপনি তো এইটা অন্তত পক্ষে দেখতে পারবেন যে ওই শেয়ারটার লোয়েস্ট প্রাইস ছিল সে ফর এক্সাম্পল 20 টাকা, আর বছরের একটা পর্যায়ে এসে শেয়ারটার রেট হয়েছে 40 টাকা। তো আপনি তো নিজেই বুঝতে পারতেছেন যে এখন যদি শেয়ারটার রেট 37 টাকা 38 টাকা থাকে, তাহলে কি এই শেয়ারটা আপনি যে বিনিয়োগ করতেছেন যেটা 20 টাকা ছিল 6 মাস আগে, তো ওই জিনিসটা কি আপনার এখন ওখানে বিনিয়োগ করাটা ঠিক হবে নাকি না? এখন ঠিক হতে পারে, এখানে আবার এইখানেও কিছুটা পারসেপশনের ব্যাপার রয়ে যায়। যেমন হয়তো তার খুব ভালো একটা ইপিএস এক্সপেক্টিং, তার ভালো ইপিএস আসার পরে করেন, ইপিএস আসুক না, ইপিএসটা আসুক, ইপিএস আসার পরে করেন, দেখেন যে তার গ্রোথটা কি হচ্ছে, দেখে তারপরে করেন যে হ্যাঁ 40 টাকা থেকে এটা 50 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে, ইপিএসটা ভালো দিয়েছে, ঠিক আছে এখানে আমি বিনিয়োগটা করলাম, অন্তত 3-4 টাকা তো আমি বেনিফিট পেতে পারি। তো ওইভাবে বুঝে বুঝে বিনিয়োগ করতে হবে। আর আমার মতে যে আপনার গুড স্ক্রিপ্টেই থাকতে হবে, মানে এ গ্রেডের এ ক্যাটাগরি তো আমাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সুন্দরভাবে বা ডিএসসি বলেন, তারা সুন্দরভাবে আমাদেরকে কতগুলো ক্যাটাগরি করে দিয়েছে না, এ ক্যাটাগরি, এন ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। ডিভিডেন্ড দিচ্ছে যারা, তারা এ ক্যাটাগরিতে থাকছে 10%-এর উপরে, যারা দিচ্ছে না তারা জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে, যারা অল্প দিচ্ছে 5%-এর মতো দিচ্ছে বা বিলো 5% দিচ্ছে তারা বি ক্যাটাগরিতে। সো আপনি ওইখান থেকেও তো একটা ডিসিশন নিতে পারতেছেন যে আপনার কোথায় থাকা উচিত, ক্যাটাগরিগুলো তো আপনি দেখতে পারতেছেন। এক্স্যাক্টলি। আমি একই কোশ্চেন নিয়ে মোহাম্মদ সালেহ আহমেদ আপনার কাছে আসছি। আপনি বলছিলেন যেমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি বলছিলেন যে একটা 10 টাকার শেয়ার 100 টাকার উপরে বিক্রি হয়েছে, কিনেছে বিনিয়োগকারীরা, এটা কেনাটা উচিত হয় নাই, তাদের ইনভেস্ট করাটা উচিত হয় নাই। কিন্তু বিনিয়োগকারী ভাইরা যে কথাটা বলবেন এটার ইয়েতে তাদের উত্তরটা আমি জানি যে একটা নতুন শেয়ার এসছে, আমি কি করে জানবো, সবাই বলছে কিনো কিনো, তারাও কিন্তু সেই জোয়ারে গা ভাসাচ্ছে, সেই স্রোতে গা ভাসাচ্ছে। এক্ষেত্রে বলবেন আপনি যে নতুন যখন একটা স্ক্রিপ্ট এলো বাজারে, তখন যে সবাই বলছে কিনো কিনো, এই জন্য তাদের কি কেনা উচিত, কিংবা কি কি নতুন শেয়ারের ক্ষেত্রে তাদের কোন কোন দিক দেখা উচিত, এটা নিয়ে যদি বলতেন। নতুন শেয়ার যখন ইনভেস্ট করবে কিনা, নতুন শেয়ার যখন আসে তার আগে কিন্তু 3-4 মাস আগে প্রসপেক্টাস আসে, ওখানে তার কোম্পানির ম্যানেজমেন্টে কে আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, তাদের বিজনেস ট্র্যাক রেকর্ড কি ছিল সেটা আপনি দেখতে পাচ্ছেন, কোম্পানির প্রোডাকশনে কি প্রোডাক্ট বাজারে নিয়ে আসতেছে, তার মার্কেট শেয়ার কতটুকু, তার প্রফিটেবিলিটি কি, এগুলো কিন্তু সবই ওই প্রসপেক্টাসে আছে, বা আপনি যখন ট্রেড হওয়ার আগে দিয়ে আপনি কিন্তু জেনেই যাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংক, প্রত্যেকটা ব্রোকারেজ হাউস একটা স্ন্যাপশট রেডি করে দেয় যে এটা কত হওয়া উচিত, কত রেটে কি হবে, তার প্রজেকশন কী হবে, মানে কী ডিভিডেন্ড সে দিতে পারে, এরকম একটা প্রজেকশন কিন্তু অনেক ইনস্টিটিউশন করে দেয়। তো সবার কথা না শুনে ওই কাগজগুলো দেখে, বা ইভেন আপনি যদি দেখেন এই যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং বণিক বার্তা, এই যে পেপারগুলো আছে, ওই পেপারগুলো তো ওই কোম্পানির একটা অ্যানালাইসিস দিয়ে দেয়, এবং আমি যদি সেটাকে ফলো করি তাহলে আমার তো ওইখানে লস হওয়ার সুযোগ কম থাকে। আমি যদি রিয়াদ ভাই বলেছেন যে আমরা ইনভেস্টররা বললেই আমরা দৌড়ে শেয়ারটা কিনতেছি, ওটা না কিনে আমরা একটু ওয়েট করে দেখি, প্রথম দিনই আমাকে কিনতে হবে এটা কেন, আমি তো ওয়েট করে দেখতে পারি যে টানা 3 দিন বাড়লো, 3 দিন বাড়ার পর কি সেটা কমবে না, কমবে। আমাদের হাতের সময় প্রায় শেষ হয়ে আসছে। মোহাম্মদ রিয়াদ মতিন, আপনার কাছে আমি আবারও আসছি।
আমাদের মার্কেটে বলতেছে লিকুইডিটি ক্রাইসিস। এখন আপনি লিকুইডিটি ক্রাইসিস বলেন কিংবা ইনভেস্টর ক্রাইসিস বলেন, মূল ব্যাপারটা তো লিকুইডিটি ক্রাইসিস। আমরা দেখছি যে আমাদের টার্নওভার নেমে এসছে। এটার পিছনে কি আপনি মনে করেন যে প্লেসমেন্টে অনেক টাকা চলে গেছে কিংবা আটকে আছে? আমরা রিসেন্টলি দেখেছি বুক বিল্ডিংয়ের মাধ্যমে আমাদের একটা কোম্পানিতে সবাই ইনভেস্ট করেছে, এগুলোর সময়টা আরেকটু কমানো উচিত, কিংবা স্পন্সর ডিরেক্টররা অনেক টাকা নিয়ে গেছে কিংবা তার শেয়ার সেল করেছে। যদি এই ব্যাপারগুলো নিয়ে একটু বলতেন। পার্শিয়ালি এটাও একটা খুব সংক্ষেপে দিতে হবে। পার্শিয়ালি এটাও একটা রিজন যে প্লেসমেন্টে বা ওই বুক বিল্ডিং এ বেশ কিছু টাকা আটকে আছে, আমরা নেটওয়ার্কে বেশ কিছু টাকা আটকে আছে, ওইটা একটু তাড়াতাড়ি সমাধান হয়ে যাওয়া উচিত। প্লাস যেহেতু এই মার্কেটটা খারাপ, একটু দেখছি টার্নওভারটা কমে গেছে, মার্কেটে যেরকম নতুন স্ক্রিপ্ট আসতেই হবে সেটা আমি নিজেও স্বীকার করছি। তো ওই জিনিসটা আরেকটু দ্রুত করলে, এই সময়টাকে যদি আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটু যদি দ্রুত গতিতে এটার একটা সমাধান করে দেন, যে তাড়াতাড়ি জিনিসটা চলে আসতে পারে, মানুষের টাকাটা যেন তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়, সেক্ষেত্রে এই টাকাগুলো মার্কেটে ইন করতে পারবে। এটা আমি মনে করি যে আরেকটু এখানে গতিশীলতা আসলে ভালো হয়। ধন্যবাদ। এটা তো গেল একটা পয়েন্ট। আবার কিছু কিছু কোম্পানি আছে যেগুলো কিন্তু টাকা আদৌ আপনি ফেরত পাবেন কিনা সেটার কোনো কিন্তু গ্যারান্টি নেই। জি, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ মোহাম্মদ রিয়াদ মতিন, ধন্যবাদ মোহাম্মদ সালেহ আহমেদ। আপনারা আজকে অনেক ছোট্ট ছোট্ট জিনিসগুলো বিনিয়োগকারীরা শুনেছেন। আমার এই কোশ্চেনগুলো তাদের সবসময়ই থাকে, এই জন্য আপনারা এক্সপার্ট, আপনাদের কাছ থেকে তাদের উত্তরগুলো নিলাম আমরা। নিশ্চয়ই আমি আশা করছি যে আজকের এই আলোচনায় অনেকেই উপকৃত হবেন, আমাদের বিনিয়োগকারীরা, স্পেশালি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন। আমি সবসময় চেষ্টা করি যে আমাদের বিনিয়োগকারী ভাইরা যাতে উপকৃত হতে পারেন। দর্শক মণ্ডলী, সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। মার্কেট খারাপ হোক ভালো হোক, দুইটাই কিন্তু, যখন খারাপ মার্কেটে আপনারা কিনবেন, যখন মার্কেট খারাপ হয় তখন আমরা বলি যে দিস ইজ দ্য টাইম টু বাই। আপনারা ভালো শেয়ার দেখে কিনবেন। যখন আবার ভালো হবে, যখন কি বলে এটাকে, মানে বুলিশ মার্কেট থাকবে, তখন সেল করবেন। এটাই হচ্ছে মূলত চাবিকাঠি। কম দামে কিনতে হবে, বেশি দামে সেল করতে হবে। এটার জন্য আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, ভালো করে অ্যানালিসিস করে আপনি ইনভেস্ট করবেন শেয়ারে। আপনার টাকা কিন্তু আপনার, এই জিনিসটি আপনার মনে রাখতে হবে সবসময়। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আগামীকাল আবারও এই সময়ে এই অনুষ্ঠানটি হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।